আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। আলোচনার শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা একটি অত্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে সেটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব মুশফিকুল ফজল আনসারী। মুশফিকুল ফজল আনসারীর ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক, পাশাপাশি তিনি জাস্ট নিউজের সম্পাদনার পাশাপাশি তিনি সাম্প্রতিক সময়ে পার্সপেক্টিভ, সাউথ এশিয়া পার্সপেক্টিভ নামে একটি ইংরেজি পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, যার সম্পাদক হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। মুশফিক ফজল আনসারী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাদের শুভ নববর্ষ। নববর্ষ কোন দিক দিয়ে আসতেছে, কোন দিক দিয়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, মাথায় নাই আর কি কোনো কিছু। হ্যাঁ, তারপরে তো জীবন তো থেমে থাকে না। জীবন থেমে থাকে না। এখন মুশফিক ধরেন, এই যে আজকে আমি শিরোনামটা আসলে কি দিব, এটা নিয়ে আমি কনফিউশনের মধ্যে ছিলাম। আমি অনেকটা সময় আমাদের মোমেন সাহেব ধরেন যেভাবে বলছেন, যা বলছেন, মোমেন সাহেব একবার বলছেন দেশের প্রচলিত আইনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র, এটি হচ্ছে দৈনিক সমকালের নিউজ। আবার যুক্তরাষ্ট্র তত্ত্বাবধায়ক সরকার চায় না মোমেন, এটি ডেইলি স্টারের নিউজ। একই দিনের বক্তব্য বিভিন্নভাবে শিরোনাম হয়েছে বিভিন্ন পত্রিকায়। তো যুক্তরাষ্ট্র বলছে নিরপেক্ষ নির্বাচনের তারা চায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব? মানে মোমেন সাহেব যা বলছেন, জটিলতা বাড়ছে, কিন্তু সরলটাকে জটিল হচ্ছে। তো আপনি তো এই ব্লিংকেনের সাথে মোমেনের বৈঠকটি আপনি কাভার করেছেন, মার্কিন ফরেন মিনিস্টারের সাথে। তো আপনার বিশ্লেষণটাকে আপনি কি শুনলেন, কি দেখলেন, বা এখন যা হচ্ছে কিভাবে দেখেন আপনি? যদি এটা কমন সেন্স, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। প্রথমত হলো, যদি শেখ হাসিনার আন্ডারে নির্বাচন হয় এবং যদি নির্বাচনের তারা যে কানুনগুলো তৈরি করেছেন অথবা যে কানুনগুলো তারা রুদ্ধ করেছেন সংবিধান সংশোধনের নামে, তাহলে তো এটার এত আলোচনার দরকার নাই। এখানে তো মোমেন সাহেবকেও এখানে ডেকে পাঠানোর দরকার নাই, এত আলাপ আলোচনার দরকার নাই। এবং বাংলাদেশ নিয়ে যে সমগ্র বিশ্বের যে একটা কেন্দ্র বিন্দুতে বাংলাদেশ অবস্থান করছে, বিশেষ করে গণতন্ত্রের যে নির্বাসনের পর থেকে গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য সমগ্র গণতান্ত্রিক বিশ্ব যারা আছে তারা যখন এক পেজে অবস্থান করছে, সুতরাং এটি নিয়ে তার আলাপ আলোচনার দরকার পড়তো না। আলাপ আলোচনার প্রয়োজন কখন পড়েছে? যখন দেখা গিয়েছে যে মানুষের ভোটাধিকার যেখানে উপেক্ষিত, মানুষ যেতে ভোট দিতে পারছে না, আর যারা আমানতের খেয়ানত করে ফেলেছে অলরেডি দুইবার, আরেকবার তো তাদেরকে দিয়ে পরীক্ষা করার কোনো দরকার নাই, কারণ অলরেডি তারা প্রথমবার তারা 2014 সালে, 2009 সালেরটা বাদ দিলাম, 2014 সালের, 2018 সালে, তো বারবার যারা দুইবার যারা চুরি করেছে, মানে তারা আবার তৃতীয়বার তাদেরকে দিয়ে তো আর ইমানদারি পরীক্ষা করার কোনো প্রয়োজনই পড়ে না। এটি হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি, বা যুক্তরাষ্ট্র কি করতে পারে। যুক্তরাষ্ট্র প্রথমত হলো বাংলাদেশের একটি অর্থনৈতিক অংশীদার, শুধু অর্থনৈতিক, বাণিজ্যিক সবচেয়ে বড় অংশীদার, যেটা নিয়ে আমরা একাধিকবার আপনাদের আলোচনা করেছি। মুশফিক ভাই, মানে সাধারণ মানুষের সাথে কথা বলে বা তাদের যে বক্তব্য, তাদের কাছে অনেকের কাছে স্পষ্ট না যে আসলে স্পেসিফিক যুক্তরাষ্ট্র কি বলেছে, এটা কূটনৈতিক ভাবে কি বলেছে, এটার ব্যাখ্যা কি, মানে মিটিংটাতে কি বলা হয়েছে আসলে। এটার দুটো অংশ আছে। প্রথমত হলো কিছুটা হলো পাবলিক কনভারসেশন, কিছু হচ্ছে প্রাইভেট কনভারসেশন। এই মিটিং এ আমারও থাকার সুযোগ হয়েছে। মিটিংটা প্রায় 30 মিনিট ব্যাপী মিটিং হয়েছে, কিন্তু মিটিং এর প্রথম 4-5 মিনিটের মতো আমাদের থাকার সুযোগ হয়েছে। আমি স্টেট ডিপার্টমেন্টের যে পুলের থেকে রয়টার্স এর ছিলেন, এবং অবশ্যই মোমেন সাহেব একদল, অর্থাৎ এমবেসির ব্যবস্থাপনায়, এখানে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় তারা প্রায় 4-5 জনের মতো সাংবাদিক ছিলেন। একই তারা যে সময়টা অবস্থান করেছেন, আমি ঠিক সেই সময়টাই অবস্থান করেছি, এর বাইরে আমি অবস্থান করিনি। এবং পরবর্তীতে আমরা এগুলা একটু, অবশ্যই কিছু প্রাইভেট কনভারসেশন আছে, কিছু পাবলিক কনভারসেশন আছে, সবকিছু এই মুহূর্তে আমিও হয়তো অন এয়ারে বলতে পারবো না, যেগুলি আমাদেরকে কিছু অফ দ্য রেকর্ডের কিছু এথিক্স থাকে। যখন যেটি অফ দ্য রেকর্ড বলা হয় সেটি কেবলই অফ দ্য রেকর্ড, যেটি অন রেকর্ড সেটা তো আপনারা সকলেই দেখেছেন। কিন্তু আমি যুক্তরাষ্ট্রের অবস্থানটা যদি আপনি বিশ্লেষণ করতে বলেন, খুব ক্রিস্টাল ক্লিয়ার, খুব সাউন্ড এন্ড লাউডার, মানে এইভাবে যদি বলি,
খুবই পরিষ্কার যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হতে হবে, জেনুইন ইলেকশন হবে। যে ইলেকশন হয়েছে 2014 সালে, যে ইলেকশন হয়েছে 2018 সালে, সেটির তারা পুনরাবৃত্তি দেখতে চায় না যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের এঙ্গেজমেন্ট এখানে অনেক বাড়িয়েছে। আপনি দেখবেন 2014 সালে আপনি তারানকর বিষয়টা ধরতে পারেন, যদিও তারানকো জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধিত্ব সেখানে করেছিলেন 2টি দলের পেছনে, এবং যেটি ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আলোচনা হয়েছে, এবং বিএনপির মধ্যে প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব কারা দিয়েছে? শমশের মুবিন চৌধুরীর মতো লোকেরা। সুতরাং এটা বোঝাই যায় যে কিভাবে, আমি ওইদিকে চাচ্ছি না যে মানে বিএনপির যে সমস্ত মানে মুনাফিক প্রকৃতির লোকেরা তারাই কিন্তু এই দিকে ধাবিত করেছে, তো যারা ওই সময় ছিল। এখন তার পরবর্তীতে 2018 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে সকলেই দেখেছে। যুক্তরাষ্ট্রের যে পর্যবেক্ষক দল তাদেরকে ভিসা দেয়নি, অর্থাৎ আনফ্রেলের মাধ্যমে প্রায় 30টির মতো সংস্থা যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট ইলেকশন পর্যবেক্ষণ করতে যেতে চেয়েছিল, তারা করতে পারেনি, তাদেরকে ভিসার প্রবেশাধিকার দেওয়া হয়নি। সেটা হলো একটা দিক। এখন হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির কেন্দ্রবিন্দুতে রয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার। স্বভাবতই মাত্র কিছুদিন আগে যখন এই 30শে মার্চ এবং 29শে মার্চ দুদিন ব্যাপী যখন গণতন্ত্রের সম্মেলন অনুষ্ঠিত হলো, প্রেসিডেন্ট বাইডেন আহত, 120টি দেশ সেখানে আমন্ত্রিত হলো। দক্ষিণ এশিয়া থেকে মালদ্বীপ, নেপালের মতো দেশ, ভারত, পাকিস্তানের মতো দেশ আমন্ত্রিত হয়েছে। সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি, যে বাংলাদেশে গণতন্ত্রের পথে নেই, বাংলাদেশ গণতন্ত্রের থেকে লক্ষ্যচ্যুত হয়েছে, গণতন্ত্রের যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে বাংলাদেশ বিচ্যুত হয়েছে, কর্তৃত্ববাদের উত্থান ঘটেছে। সুতরাং মেসেজটি খুব ক্লিয়ার, এর আগের থেকে মেসেজ দিয়ে আসছে। তারপরে আপনার স্যাংশন এসছে র্যাবের উপরে, কেবলই শুধুমাত্র যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্যই স্যাংশন, এটা কিন্তু একটা গভীরতা আছে, এটা একটা বিস্তৃতি আছে, এটা একটা বার্তা যে তোমাদের কাজকর্ম আমাদের পছন্দ হচ্ছে না। এখন যেটি হলো ডিপ্লোম্যাটিক কিছু নর্মস আছে, কিছু প্র্যাকটিস আছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ অংশীদার বলা চলে নানা কারণে, আপনি বিজনেস, অর্থনৈতিক সম্পর্ক, তারপরে ডায়াসপারা, অনেকগুলি বিষয় এখানে জড়িত। বাংলাদেশ তো অন্যান্য দেশের, মিয়ানমারের মতো বাংলাদেশের অবস্থান তো যুক্তরাষ্ট্রে নাই, সেটা অন্য আলোচনা। কিন্তু এখন যেটি হলো, মোমেন সাহেব যে মিটিংটাতে আসলেন, মিটিং এর পরে এই ওয়েলকাম অ্যাড্রেস দিলেন দুজনই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন লেস দেন এ মিনিট বক্তৃতা করলেন, 1 মিনিটও না। তিনি বললেন যে আমি বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যে আমি পররাষ্ট্রমন্ত্রীকে, মোমেনকে আমি স্বাগত জানাই, এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের 50 বছরের সম্পর্ক, বাংলাদেশের, নট এনি কান্ট্রি, নট এনি ইন্ডিভিজুয়াল, অর নট এনি রেজিম, অর নট এনি গভর্নমেন্ট, যে বাংলাদেশের সাথে 50 বছরের সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিটাকে তিনি একো করলেন। যে তারপরে রোহিঙ্গাদেরকে 1 মিলিয়ন রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে, নট গভর্নমেন্ট। বাংলাদেশ, আপনি যদি রিড আউটটা দেখেন, বাংলাদেশ আছে, অবভিয়াসলি বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট ছাড়া তো কোনো দেশ শাসন হচ্ছে না। সুতরাং সেটি হলো একটা দিক, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আমি বলছি, মানে এই ল্যাঙ্গুয়েজটা হতে পারতো শেখ হাসিনা, হোয়াই নট শেখ হাসিনা, তো হোয়াই নট বাংলাদেশ গভর্নমেন্ট, হোয়াই নট বাংলাদেশের মানুষের সরকার, কেন নয় বাংলাদেশ? তো এই বিষয়গুলোকে আপনাকে বুঝতে হবে আপনার। তো তিনি সেখানে ওয়েলকাম করলেন, এবং এই কথাটি বলেই উনি বললেন যে শুধু আমরা না, হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্ব বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে, গ্রহণযোগ্য নির্বাচনের দিকে। এটিকে তিনি বললেন এই লেস দেন এ মিনিটের মধ্যেই তিনি ওইটা নিয়ে আসলেন, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। এরপরে তিনি হলো, এবং এই দিন কিন্তু শেষ। পরের দিন পররাষ্ট্রমন্ত্রী মোমেন, তিনি যথারীতি তার মানে সাংবাদিক, বা সেখানে তো আমার থাকার সুযোগ নাই, তো তিনি কথাটা বললেন, তিনি তো যা তা মানে তার মতো করেই বলছেন যে এটা কিন্তু আবার স্বীকার করতে পারছেনও না যে না, নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমরা বলেছি তোমরা আসো, তোমরা দেখো, তোমরা তো আসার বিষয়টা কেন আসছে? আপনি হঠাৎ করে আপনার যেদিন পররাষ্ট্রমন্ত্রী এখানে অবস্থান করছেন, সেই দিনই সেই অনির্বাচিত সংসদের আগে প্রধানমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জের সঙ্গে জড়িত, যুক্তরাষ্ট্র উলট পালট করে দিতে পারে। তো যুক্তরাষ্ট্র যে উলট পালট করে দিতে পারে, এটার প্রত্যক্ষ সাক্ষী শেখ হাসিনার চেয়ে আর বড় সাক্ষী নাই। কিন্তু কারণ হচ্ছে কি, আমি এখানে মানে বলতে চাই যে উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, ইভেন উনি যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিলেন, উনি যুক্তরাষ্ট্রের প্রতিটি লেজিসলেশনে, ফরেন রিলেশন কমিটির প্রত্যেকের দ্বারে দ্বারে উনি ঘুরেছেন। উনি গিয়ে বাংলাদেশের উনাকে ক্ষমতায় আনার জন্য, এবং বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে মানে ওনার ভাষায় যে নির্যাতন হচ্ছে এবং ওনাদের যে নিগৃহীন শিকার হচ্ছেন, সেগুলির জন্য উনি প্রত্যেক ফিজিক্যালি তিনি
প্রতিটা দ্বারে দ্বারে উনি ঘুরেছেন, যে বাংলাদেশের রেজিম চেঞ্জের জন্য উনি প্রার্থনা করেছেন। তারপরে উনি বিদেশি সংস্থাগুলোকে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় অফিসিয়ালি চিঠি দিয়েছেন বাংলাদেশে যাতে সাহায্য না দেয়া হয়, যে বাংলাদেশে তালেবানের উত্থান ঘটেছে, তিনি বলেছেন মৌলবাদের উত্থান ঘটেছে। এইগুলি কিন্তু তিনিই করেছেন। এই শেখ হাসিনা, যে কথা এখন যিনি প্রধানমন্ত্রী, মানুষের স্মৃতি এত তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যাওয়ার কথা না, যেটার রেকর্ড সব জায়গায় আছে এবং আমাদের কাছেও আছে, সবাই আছে। এখন উনি যাদের কাছে, সারপ্রাইজিংলি উনি যাদের কাছে গিয়ে বলতেন তারাই বলছেন যে সেদিনও তো যখন ফখরুদ্দিন এক অনুষ্ঠান বলছে, তো প্রধান তার ছেলে সেখানে এসছে, একজন আমি নাম বলছি না, এই যে সভাপতি, যেটা মানে অফ দ্য রেকর্ড। তো সুতরাং এগুলো আমরা শুনি, তো তারা অলিতে গলিতে ঘুরেছেন যে তাদেরকে সহযোগিতা করবার জন্য, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবার জন্য, অথবা তারা তাদের ভাষায় তারা বলছেন যে তারা ভোটাধিকারের জন্য তারা সংগ্রাম করছেন। তো যাই হোক, এবং তাদের বাংলাদেশের চিত্রগুলো, সুতরাং তিনি এগুলির ভালো মতো, এটা হলো তার ভাষায় তিনি যে চেষ্টা করেছেন। তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার এসছে, তারপরে তার মাধ্যমে নেগোসিয়েশন হয়েছে, তিনি সেই ভোটের মাধ্যমে তার নেগোসিয়েশনের ভিত্তিতে প্রধানমন্ত্রী হয়েছেন, তার চেয়ে ভালো এটা আর কে জানবে। আমি সেদিকে যেতে চাই না। আমি যেটি বলতে চাই যে আপনি যে প্রশ্নটি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী বলার পরে তিনি অনেক কথাবার্তা বলেছেন যে তিনি ওষুধ টষুধ সিরামিক টিরামিক নিয়ে আসছেন এখানে, এই সব বিষয়ে। এগুলো হলো গাল গল্প ছাড়া কিছু না। পরের দিন ওয়েলকাম অ্যাড্রেস কিন্তু দুজনেরই স্টেট ডিপার্টমেন্ট তারা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। যখন পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বললেন এবং আমরা কোনো রিড আউট দেখতে পেলাম না, যদিও এটাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জন্য এটা বড় ঘটনা, কিন্তু যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট ব্লিংকনের জন্য এটা তো বড় ঘটনা না। কিন্তু তিনি ফুল অফ আইটিনারি, মানে তার এত ঘটনা, আপনি যদি ওই দিনের শুধু রিড আউট গুলা দেখেন স্টেট ডিপার্টমেন্টের, বা আপনার দর্শকরা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারে, ওয়ান আফটার অ্যানাদার কে কার মানে খবর রাখে, কত দেশ তাদেরকে হ্যান্ডেল করতে হয়। বাংলাদেশের মানুষ তো মনে করে একটা দেশ, দর্শকদের অনেকে মনে করে যে প্রেসিডেন্ট বাইডেন এবং ব্লিংকন বোধহয় ঘুম থেকে উঠেই বোধহয় বাংলাদেশ নিয়ে আলোচনা করছেন, যে কে কার খবর রাখে রে ভাই। এটা মানে অ্যাবসলিউটলি, মানে এগুলা কেউ যদি বলে ওইটা গল্প ছাড়া কিছু না। অনেক জিনিস চলছে, অনেক তাদের স্টেক হোল্ডার্সরা আছেন, অনেক ইনভলভমেন্ট আছে দুনিয়া জুড়ে। বাংলাদেশের তালিকা অনেক পেছনে, কিন্তু বাংলাদেশ সামনে এসছে কি কারণে? এই কারণে বাংলাদেশে গণতন্ত্র নাই এবং কর্তৃত্ববাদের উত্থান ঘটেছে, যে কারণে বাংলাদেশ গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ পায় নাই। তারপরে হলো কি, একটি রিড আউট দিল, আপনি, আমার মনে হয় আপনার রিড আউটের কপিটা আছে আপনার কাছে। এই ডিপার্টমেন্ট একটি রিড আউট দিল পরের দিন, যে এবং বেদেন প্যাটেল, যিনি ডেপুটি স্পোকস পারসন, তিনি তাকে অ্যাট্রিবিউট করে এই রিড আউটটা দেয়া হলো। এবং যেখানে শুরুতেই যেটি বললেন, আপনি যদি সেটা একটু দেখেন, সেক্রেটারি ব্লিংকন মিটিং উইথ দি ফরেন মিনিস্টার মোমেন, তিনি বলেছেন যে সেক্রেটারি অফ স্টেট যে অ্যান্থনি ব্লিংকন মোমেনের সাথে বৈঠক করেছেন, এবং তারা যে 2.1 বিলিয়ন হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়েছেন 2017 সালে রোহিঙ্গাদের জন্য, এবং প্রায় 23.8 মিলিয়ন শুধু দিয়েছেন WFP তে। তারা এটিকে ইকো করেই উনি চলে গিয়েছেন যে বাংলাদেশে শুধু রোহিঙ্গাদের কথা অ্যাড্রেস করেই আমার কাছে এই রোহিঙ্গা রেফিউজিদের কি পরিমাণ টাকা দিয়েছেন সেটি বলেছেন। তারপরে উনি বলেছেন, হি reiterated our commitment to promoting inclusive economic growth, free and fair election, human and labor rights and freedom of expression in Bangladesh. মানে এরপরে তিনি বলছেন, additionally Secretary Blinken expressed concern about violence against and intimidation of the media and the civil society, including under the Digital Security Act. He underscored that free and fair election and respect for human rights in Bangladesh are critical as we seek to deepen our bilateral relationship. এটির উনি এই আলোচনা করে বাংলাদেশের যে চলমান যে ভায়োলেন্স হচ্ছে সংবাদপত্রের বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে, সিভিল সোসাইটির বিরুদ্ধে, এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটাকে ড্রাকোনিয়ান অ্যাক্ট হিসেবে এই ব্রিফিং চলাকালে, আপনার কাছে ভিডিও থাকলে আপনি পরবর্তীতে দেখাতে পারবেন, যে এই ব্রিফিং চলাকালেই স্পোকসপারসন বলেছেন যে ওয়ার্ল্ডের মোস্ট ড্রাকোনিয়ান অ্যাক্ট। আমি এটা বলছি যে সেক্রেটারি ব্লিংকন কি বলেছেন, এবং আমি ওইদিকে পরে যাচ্ছি। তারপরে তিনি বলেছেন যে এই সম্পর্ক, কি কারণে ইলেকশন দরকার ফ্রি ফেয়ার, কি কারণে হিউম্যান রাইটস কে আপহোল্ড দরকার, যে আগামী দিনের বাইলেটারাল রিলেশনকে ডিপেন্ড করার জন্য, অর্থাৎ আগামী দিনে যে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক হবে, গভীর সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তি হবে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশে গঠন করা এবং হিউম্যান রাইটস কে আপহোল্ড করা। এটি তিনি বলেছেন, এটি হচ্ছে খুব ক্রিটিক্যাল, এই দুইটা বিষয়,
ফ্রি অ্যাফেয়ার এবং ক্রিটিক্যাল ইলেকশন। তারপরে যখন এই ঘটনা চললো থার্ড ডেতে, সেক্রেটারি ব্লিংকন নিজে 2 লাইনের একটা টুইট করেছেন। আপনার কাছে যদি সেই টুইট থেকে থাকে, তিনি বলেছেন, আই মেট উইথ দি ফরেন মিনিস্টার মোমেন and expressed appreciation to Bangladesh for hosting Rohingya refugees. Expressed appreciation to Bangladesh for hosting Rohingya refugees. I underscore that free and fair election, respect for human rights, media and civil society as critical as we seek to deepen US-Bangladesh ties. এই 2 লাইন, যে বাংলাদেশের যদি আমরা সম্পর্ক গভীর করতে চাই তাহলে আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচনের দরকার হবে এবং সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন এটি এনশিওর করা লাগবে। অর্থাৎ তার আগামীর বাংলাদেশ কিভাবে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন এই বাংলাদেশ যেখানে মানুষের প্রতিনিধিত্বশীল সরকার থাকবে, যেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন থাকবে না, যেখানে ড্রাকোনিয়ান সিকিউরিটি অ্যাক্ট থাকবে না। এটি ছিল তার বক্তব্য এবং তিনি 2 লাইনে নিজে টুইট করেছেন। অবভিয়াসলি সেই টুইটের মধ্যে মোমেনের সঙ্গে তার বৈঠকের ছবিও সেই টুইটের মধ্যে আছে। সুতরাং এই যে সরকারি তরফে যে ধরনের মানে যেটা বলার কথা না সেটা বলছেন, আর যেটা বলার কথা সেটা বলছেন না, বিশেষ করে মোমেন, এবং তার একটা মাইলেজ নেওয়ার চেষ্টা করেছেন, এটা খুব ক্লিয়ার না। যে এখন মুশফিক ভাই, ধরেন একটা কনফিউশন তৈরি হচ্ছে যে জায়গাটায়, যে যুক্তরাষ্ট্র বলছে ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ এবং জেনুইন ইলেকশনের কথা বলছে যুক্তরাষ্ট্র। তো মোমেন সাহেব বলছেন যে তারা নিরপেক্ষ নির্বাচন চায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চায় না। তো মানে তারা মোমেন সাহেবের মতো করে বলছেন, মানুষের মধ্যে একটা কনফিউশন যে আপনি নিরপেক্ষ নির্বাচন কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে দিবেন। প্রথমত হলো যুক্তরাষ্ট্র তো আর বাংলাদেশের নির্বাচনের স্টেক হোল্ডার্স না, তারা তো নির্বাচন অংশগ্রহণ করবে না। এখানে তো ডেমোক্রেটিক পার্টি বা রিপাবলিকান পার্টি গিয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশগ্রহণ করছে না। এটি হচ্ছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের অধিকার। তো মানুষের জন আকাঙ্ক্ষা, যে অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের মধ্য থেকে, মানুষের একটা স্ফুরণের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র যেটি বলছে তত্ত্বাবধায়ক সরকার বা তত্ত্বাবধায়ক সরকার না, যুক্তরাষ্ট্রের কোনোটি বলছে না, কিন্তু যুক্তরাষ্ট্র যেটি বলছে সেটি হচ্ছে নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা হতে হবে নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যেখানে 2 পক্ষই সম অধিকার থাকবে। তো সেটি তো নিরপেক্ষ সরকার ছাড়া নিশ্চিত করা সম্ভব না। যুক্তরাষ্ট্র এটি ভালো মতো বোঝে, এটি বলে বোঝাবার দরকার নাই যে শেখ হাসিনার মতো সরকার প্রধান রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে নিরপেক্ষ নির্বাচন হবে না, এটা সবাই বোঝে। বুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশে বোঝে, এটার জন্য তো আর এটা তো রকেট সায়েন্স না, সবাই বোঝে। এবং যুক্তরাষ্ট্রও বোঝে যে শেখ হাসিনা কিভাবে তিনি ম্যানিপুলেট করেছেন 2টি ইলেকশন এবং কিভাবে তিনি প্লে অ্যারাউন্ড করছেন। এখন এটা নিয়ে আমি আলোচনায় পরে যাব, তিনি যুক্তরাষ্ট্রে কিভাবে তিনি তিরস্কার করছেন, কিভাবে তিনি গালমন্দ করছেন। তার তো একটা তার শত্রুর তালিকা বেগম খালেদা জিয়ার থেকে শুরু, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে সব, প্রফেসর ইউনুস, চিফ জাস্টিস সিনহা এবং যুক্তরাষ্ট্রে গিয়ে ঠেকেছে, যে যুক্তরাষ্ট্রকেও তিনি মানে যাতা বলছেন যে যুক্তরাষ্ট্র এগুলা করে। এবং এই বিষয়গুলো হচ্ছে, সুতরাং এটা যুক্তরাষ্ট্র জানে নিরপেক্ষ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন, তত্ত্বাবধায়ক সরকার হবে কি নির্বাচনকালীন সরকার হবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বলছে না, কিন্তু যুক্তরাষ্ট্র এনশিওর্ড হতে চায়, দেখতে চায়, এবং তার জন্য বারবার সিভিল সোসাইটিকে ইনভলভ করা হচ্ছে, এঙ্গেজ করা হচ্ছে। কারণ বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যখন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আপনি বলুন বা নাই বা বলুন, এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা রোল ছিল। হয়তো রিটায়ার্ড চিফ জাস্টিস ছিলেন, কিন্তু সিভিল সোসাইটি কেন্দ্রিক একটা ব্যবস্থা ছিল, মানুষ সেখানে তারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা ছিলেন। সুতরাং আপনার সবকিছু কিন্তু ABCD করে বলতে হবে না, আপনার এইগুলি হলো। তবে এটা বাংলাদেশের মানুষের যে ইন্টারনাল যে মানে এঙ্গেজমেন্ট, সেটার উপরে নির্ভর করছে। এখন যুক্তরাষ্ট্র তো আর তত্ত্বাবধায়ক সরকার গঠন করে অমুক প্রধান উপদেষ্টা, অমুক উপদেষ্টা পরিষদ থাকবে, যান আপনাদের দিয়ে দিলাম, কালকে থেকে আপনার সরকার গঠন করে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটি তো বুঝতে হবে। এটি হলো যুক্তরাষ্ট্র তো আর ওখানকার ইলেকশন করবে না, করতে হবে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলোকে। যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে থাকলে তো হবে না। যুক্তরাষ্ট্র তো তার সর্বোচ্চ ভাবে করছে, শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় ইউনিয়ন সমগ্র গণতান্ত্রিক বিশ্ব চাইছে যে বাংলাদেশের গণতন্ত্রের থেকে যে বিচ্যুত হয়েছে, গণতন্ত্রে প্রত্যাবর্তন করুক। তারা এটাও বলেছেন, ডোনাল্ড ক্লিয়ারলি বলেছেন যে আমাদের সঙ্গে যে মিটিং হলো পরবর্তীতে, তিনি বলেছেন যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে নয় যে ক্ষমতায় থাকবে অথবা কে ক্ষমতায় থাকবে না, আমরা হচ্ছে মানুষ যাতে তার ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং
প্রার্থীদেরকে যাতে হয়রানি, প্রার্থীদেরকে যাতে আক্রমণ করা না হয়, জেলে পুরে না রাখা হয়। আপনি এখনই দেখুন, আপনি